স্টুডেন্টস, আজকে তোমাদের সিসিসি 23 নম্বর ক্লাস। আজকে গত ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো প্রপার্টি শিখেছিলাম। আজকে আমরা নতুন আরো দুটো প্রপার্টি শিখবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো রিয়েল প্রজেক্টে আমাদের প্রচুর ব্যবহার করতে হয়। চলো দেখি আজকে যে আমরা প্রপার্টিগুলো শিখবো সেই প্রপার্টিগুলো কি কি। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে সিএসএস ওভারফ্লো প্রপার্টি। সবগুলো লেখা হয়নি, এখানে লিখে দিচ্ছি আমি, একটু বড় করে দিলে তোমার দেখতে সুবিধা হবে। 160% করে দিলাম। সিএস ওভারফ্লো প্রপার্টি, সিএসএস ফ্লট প্রপার্টি, ফ্লট প্রপার্টি ইউজেস একটা হচ্ছে সিএসএস ক্লিয়ার প্রপার্টি ইউজেস। আচ্ছা, তো আমাদের ওভারফ্লো প্রপার্টি, ফ্লট এবং ক্লিয়ার প্রপার্টি প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। এগুলো প্রপার ব্যবহার জানার মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবা। তো চলো আমরা দেখি কিভাবে ব্যবহার করবে এগুলো। প্রথমে আমরা দেখবো সিএসএস ওভারফ্লো প্রপার্টি। সিএসএস ওভারফ্লো প্রপার্টি হচ্ছে যে কেন ব্যবহার করা হয়, তো একটা কন্টেন্টে, মানে একটা মনে করো যে কন্টেন্ট আছে ওয়েবসাইটে, জায়গাটা খুবই ছোট, তো এটা মনে করো যে হয়তো কন্টেন্টটা ওভারফ্লো হয়ে গেছে, মানে কন্টেন্ট আছে যে অনেক বড় কন্টেন্ট কিন্তু এরিয়াটা ছোট। তো একটা এরিয়া ছোট কিন্তু কন্টেন্টটা বড়, তখন কি হবে? কন্টেন্টগুলো ওভারফ্লো হয়ে যাবে। আচ্ছা, তার আগে বলে নি ওভারফ্লো জিনিসটা কি। ধরো আমাদের পদ্মা নদী, এই পদ্মা নদীর পানি মনে করো যে, পদ্মা নদীর যে পানি আছে, এই পানি মনে করো কি হয়েছে, পাড় দিয়ে, মানে পাড় ছাপিয়ে গেছে একবারে, পুরো পদ্মা নদী ভরে গেছে, তাহলে কি হবে? পদ্মা নদী থেকে পানিগুলো রাজশাহী শহরের মধ্যে ঢুকে যাবে ওভারফ্লো হয়ে। অর্থাৎ তুমি 1 গ্লাস পানি নিয়েছো, এই 1 গ্লাস পানি পুরো গ্লাস ভরে গেছে, তারপর তুমি গ্লাসে পানি ঢালতে ঢালতে থাকবে, কি হবে? পানিটা ওভারফ্লো হয়ে যাবে, মানে গ্লাসের এরিয়ার তুলনায় তুমি বেশি পানি দিলা, তাহলে ওভারফ্লো হয়ে কাছে কাছে পানি পড়ে যাবে, এটাকে ওভারফ্লো বলা হয়। তো এরকম ওয়েবসাইটের কন্টেন্টের ক্ষেত্রে মনে করো এরিয়াটা ছোট কিন্তু বেশি তুমি লেখা দিলা বা বেশি বড় তুমি ছবি দিলা, তাহলে কি হবে? ওই এরিয়াটা পার হয়ে চলে যাবে বাইরে, লেখাটা এরিয়াটা পার হয়ে বাইরে চলে যাবে, তো এটাকে ওভারফ্লো বলা হয়। তো এখানে দেখো কয়েক ধরনের ওভারফ্লো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখে চলো, ওভারফ্লো ভিজিবল, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্কল এবং ওভারফ্লো অটো। তুমি কোনটা ব্যবহার করবা, ঠিক আছে? আচ্ছা, ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে ডিফল্টভাবে থাকে আগে থেকে অটোমেটিক্যালি। মনে করো যদি কোনো ওয়েবসাইটে একটা বক্স তৈরি করলাম, সেই বক্সের কন্টেন্ট কি হলো, বক্সের কন্টেন্ট মনে করো যে ছোট, মানে বক্সটা ছোট কিন্তু কন্টেন্টটা বেশি, লেখাটা বেশি, তাহলে বক্সটা মনে করো যে থেকে লেখাগুলো একটু বাইরে বেরিয়ে যাবে, যে এটা অটোমেটিক্যালি যাবে, এটা ওভারফ্লো ভিজিবল থাকে, তুমি লেখো লেখো বা না লেখো, ওভারফ্লো ভিজিবল না লিখলে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্কল এবং ওভারফ্লো অটো। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমার মুখে বোঝানোর চাইতে ভালো বুঝতে পারবা। তাহলে প্রথমে আমরা দেখি ওভারফ্লো ভিজিবল এই জিনিসটা কি। ওইটা করার জন্য যে কাজটি করতে, আমাদের প্রজেক্টে যাই, প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, index.html এ গেলাম। আচ্ছা, আগেকার যে কন্টেন্টগুলো ছিল বাদ দিয়ে দিই, যেগুলো আমরা গত ক্লাস দেখেছিলাম, অনেক কন্টেন্ট যে। ও, একটা কাজ করতে পারি এখানে, এত কষ্ট করতে হবে না, আমি এটা ছোট করে দিলাম। আচ্ছা, একটু বড় করে দিই।
ছোট করলে এত কষ্ট করে করতে হবে না, তাহলে সবগুলোই হয়ে যাবে। আচ্ছা আমি বড় করে দিই। আচ্ছা এখন দেখো আমরা যদি এখানে ব্যবহার করতে চাই, আচ্ছা আমাদের সেলসটা ওপেন করি, HTML আমাদেরটা। এখন ধরো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা একটু CSS লিখি, হ্যাঁ, কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা মনে করো যে আমরা এখানে গিয়ে আমরা একটা পি নিলাম, এখানে গিয়ে পি, আচ্ছা পি এর মধ্যে আমরা কিছু কন্টেন্ট নিব, আমরা এই কন্টেন্টটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা আমরা আরেকটা কি নেব, আমরা আরো কিছু কন্টেন্ট নেব, একটা টিপ নিলাম, দুইটা, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, একটা ডিভিশন ট্যাগ নিচ্ছি। এর মধ্যে কিছু কন্টেন্ট দেবো, তাহলে পি একটা, ডিভিশন ট্যাগ একটা। আচ্ছা দুটো আমরা কন্টেন্ট নিলাম, এখন একটা বক্স তৈরি করবো, ঠিক আছে। এটাকে আগেই ক্লিক ওপেন করে দিছি, রান করি ফায়ারফক্স। এখন দেখো এই যে আমরা এখানে দুটো কন্টেন্ট দেখতে পাচ্ছ, এটা পি এর মধ্যে নিয়েছে, এর মধ্যে নিয়েছে, তো দুটো আমরা বক্স তৈরি করে ফেলি, ঠিক আছে। ঠিক আমরা সিএসএস লিখে একটা কালার দিয়ে দিই, ডিবি একটা কালার দিয়ে দিই, হ্যাঁ, শেষে যাই, আগেগুলো ভ্যানিশ করে দিই, এখানে ডিপ দিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে যে গ্রিন। আচ্ছা উইড দিলাম, উইড 500 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1px সলিড, হ্যাঁ, রেড দিই, লাল রঙের একটা বর্ডার হবে। আর এখানে গিয়ে মানে আমাদের যে শিখতেছি আমরা কেমন করে দেখে আসি, এটা হচ্ছে যে এই যে এটা আর কি ওভারফ্লো ভিজিবল, এটা ব্যবহার করবো আমরা। ওভারফ্লো ভিজিবল কি দিয়ে দিলাম এটা। এখন চলো আমরা দেখি যে কেমন দেখাচ্ছে। এই দেখো এখানে অটোমেটিক্যালি কি এসছে, চলে আসছে এইভাবে, হ্যাঁ, কন্টেন্টটা। আর যদি কমিয়ে দিই সাইজটা, মনে করো না, হাইট দিলাম 50 পিক্সেল, উইডথ 200 পিক্সেল, এটা করবো, হ্যাঁ। এখন ধরো কি হয় তাহলে, এই যে বক্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই বক্সটা দেখতে পাচ্ছ, আচ্ছা এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে হচ্ছে যে লেখাটা ভিতরে আছে, কোনো কারণে বক্সটা ছোট হয়ে গেল, ওখানে এখানে এখানে হাইট দিলাম 50 পিক্সেল আর উইডথ দিলাম 200 পিক্সেল, তাহলে কি হবে দেখো, বক্সটা ছোট কিন্তু লেখাটা বেশি, এই লেখাটা বেশি কিন্তু বক্সটা ছোট, তাহলে কি হবে দেখো, অটোমেটিক্যালি দেখো এই বক্সের লেখাগুলো বেরিয়ে গেছে, তাই না। এটাকে বলা হচ্ছে ওভারফ্লো ভিজিবল। অর্থাৎ এখানে মনে করো এটাকে ছোট্ট গ্লাস আর লেখাটা হচ্ছে পানি,
তাহলে লেখার পরিমাণ বেশি, এজন্য ওভারফ্লো হয়ে লেখাটা বেরিয়ে চলে গেছে। এদিকে বলতেছে ওভারফ্লো ভিজিবল, এই বলছে ওভারফ্লো ভিজিবল, মানে ভিজিবল মানে কি দেখা, দেখতে পাচ্ছি ওভারফ্লো, এটাকে ওভারফ্লো ভিজিবল বলা হচ্ছে। এখন দেখো আমি যদি পরেরটাতে যাই, অর্থাৎ ওভারফ্লো ভিজিবল দেখলাম, যে ওভারফ্লো হিডেন করতে, হিডেন মানে কি লুকায়িত করা, ওভারফ্লো হচ্ছে ভিজিবল, ভিজিবল মানে এখানে দেখতে পাও, ঠিক আছে। আর ওভারফ্লো হিডেন মানে কি লুকায়িত হয়ে যাওয়া, এই হলো বিষয়। তো আচ্ছা এখন দেখো আমি যদি এখানে, এটা কি দরকার নাই, পি বাদ দিই, এখানে ডিপ একটা নিস, ঠিক আছে, এখানে আরেকটা ডিপ নিই, ডিপ একটা নাম দিয়ে দিই, ক্লাস ডিপ টু মনে করে দিলাম, এটা ডিপ ওয়ান নাম দিলাম, ক্লাস ডিপ ওয়ান, ডিপ ওয়ান নিয়ে যাই, শুধু ডিপ না লিখে ডিপ ওয়ান লিখে দিলাম, আর সামনে ডট দিতে হবে, আমরা কি নিয়েছি, ক্লাস নিয়েছি না, তাহলে ডট দিতে হবে, আমরা এখানে ক্লাস নিয়েছি, তাহলে আমরা আলাদা আলাদা করতে হবে, তাহলে একটা ডিপ হলো, রিলোড করি। আচ্ছা এখন দেখো এটা ওভারফ্লো হয়ে গেছে অটোমেটিক্যালি, কন্টেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এই কন্টেন্টটা এটা বেরিয়ে চলে আসছে এখান থেকে। আচ্ছা এটা কি করবো, আমি এখানে কিছু ব্রেক টেক ব্যবহার করি, তাহলে একটু ফাঁক হবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা এটার কন্টেন্টটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা বক্স দিয়ে দিই, ডিপ টু, তাহলে এখানে আমি ডিপ টু লিখে দিলাম, তো দেখ আরেকটা বক্স পেলাম এখানে, ঠিক আছে, এখানে আরেকটা বক্স পেয়ে গেলাম। এখন দেখো এই একটা বক্স, সেই বক্স কিছু একই জিনিস আমি এখানে নিয়েছি, এখানে কি দিয়েছি আমি, ভিজিবল দিয়েছি, এখানে এখানে ভিজিবল ব্যবহার করেছি ডিপ ওয়ান, এবং ডিপ টু তে ভিজিবল দেওয়া আছে, বাট আমি এখানে ভিজিবল না দিয়ে কি জাস্ট হিডেন দিয়ে দিব, ঠিক আছে, এই ওভারফ্লো হিডেন ব্যবহার করবো, তাহলে দেখো কি হয়, আর এক নম্বর ভিজিবলই থাক বা দুই নম্বর খালি হিডেন লিখে দিব, এখানে হিডেন লিখে দিলাম, মানে ওভারফ্লো হিডেন, তাহলে দেখো কি হবে, আমাদের এই যে বক্সের বাইরে যে কন্টেন্টটা আছে সেটা কি ঘটে, তাহলে দেখো রিলোড করলাম, দেখো কি দেখতে পাচ্ছ, এই যে বাইরে যে কন্টেন্ট দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না, কারণটা কি, আমরা এখানে ওভারফ্লো ভিজিবল দিয়েছিলাম, এই জন্য এই বক্সের বাইরে যে কন্টেন্টটা আছে সেটা হাইড হয়ে গেছে, দেখো হিডেন মানে কি লুকায়িত হয়ে যাবে, অটোমেটিক্যালি বক্সের বাইরে কন্টেন্ট শো করতেছে না, বাট এখানে শো করতেছে, কারণ শো করতেছে আমরা এখানে কি দিয়েছি, আমরা দিয়েছি ভিজিবল, ওভারফ্লো ভিজিবল ডিপ ওয়ানে, আবার ডিপ ওয়ান যেটা এটা থেকে ব্যবহার করেছি ওভারফ্লো ভিজিবল, আর নিচেরটাতে ব্যবহার করলাম ওভারফ্লো হিডেন ব্যবহার করলাম, ঠিক আছে, এই জন্য কি হচ্ছে, নিচেরটা হিডেন হয়ে গেছে, উপরটা দেখা যাচ্ছে। আচ্ছা এর পরেরটা যে আমরা তাহলে, পরেরটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল, ঠিক আছে, ওভারফ্লো স্ক্রলের কাজ কি, ওভারফ্লো স্ক্রলের কাজ হচ্ছে, ধরো এখানে দেখা যাচ্ছে না কন্টেন্টগুলো, হ্যাঁ, মানে এখানে দেখতে পাচ্ছি না, যদি আমি ওভারফ্লো স্ক্রল ব্যবহার করি তাহলে কি হবে, এই কন্টেন্টটা হচ্ছে যে নিচের যে কন্টেন্টগুলো আছে, বাইরের যে কন্টেন্ট যেটা এখানে হাইড হয়ে গেছে, একটা স্ক্রল বার আসবে ডান দিকে, এবং এটা দ্বারা কি করতে পারবো, আমি নিচের কন্টেন্ট দেখতে পারবো, যে হিডেনের কারণে যেটা হারিয়ে গেছে। চলো আমরা দেখি তাহলে, তাহলে এখানে গিয়ে আমি কি করলাম, আটটা নিলাম ডিপ, এর নাম ডিপ থ্রি দাম দিলাম, ঠিক আছে, এটাকে এখান থেকে কপি করলাম, এর নাম দিলাম ডিপ থ্রি, ঠিক আছে, চলো আমরা দেখি তাহলে, তাহলে
ডিপ থ্রি লেগে গেছে সাথে, একটা ব্রেক দিয়ে দিই। এখানে দুটো ব্রেক নিয়ে আসি। আচ্ছা, তাহলে এখন দেখো, আচ্ছা একটা দিলেই হবে, একটা দিই। আচ্ছা এবার দেখো, এইটাতে মনে করো যে কিছু ওভারফ্লো হিডেন দিয়েছি, আর এটা হচ্ছে ওভারফ্লো, এটা হচ্ছে ওভারফ্লো ইয়ে, মানে আমি একটা ব্যবহার করবো এখন, ঠিক আছে। এই 3 নম্বর ডিগ্রি ওভারফ্লো হিডেন চালিয়ে দিব ওভারফ্লো স্কোর, স্কোর, ঠিক আছে। আবার আমরা কি ব্যবহার করবো এখানে, স্কোর ব্যবহার করবো, এসসি আরো ডাবল স্কোর। তো আবার স্কোর ব্যবহার করলে কি হবে দেখো, এখানে অটোমেটিক্যালি বার চলে আসবে, রিলোড করলাম, দেখো এই যে ডান দিকে এসে বার চলে আসছে, এই দেখো, দেখতে পাচ্ছ যেখানে এই যে একটা বার চলে আসছে। আমরা এখন কি নিচের কর্নারগুলো দেখতে পাবো, এখানে উপরে কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমরা 3 লাইন মতো দেখতে পাচ্ছি। বাট আমি এটা কি হচ্ছে অটোমেটিক্যালি একই জায়গায় অল্পই, মানে জায়গাতেই কত উইড হাইট, ঠিক এই 50 পিক্সেল দেখো যে হাইট 50 পিক্সেলে আছে, উইড 200 পিক্সেলে আছে। এই এতটুকু জায়গার মধ্যে কি হচ্ছে পুরো কোড আমরা দেখতে পাচ্ছি। দেখো ডান দিকে স্ক্রল বার চলে আসছে, তুমি এখানে ক্লিক করলে আসবে, উপরে ক্লিক করলে উপর দিকে যাবে, নিচে ক্লিক নিচে দিতে পারছে। এই বক্সের মধ্যে আমরা কি হচ্ছে পুরো কন্টেন্ট দেখতে পাচ্ছি, এটাকে বলো ওভারফ্লো স্ক্রল বলা হচ্ছে, ঠিক আছে। আর এটা কি পুরোটা বেরিয়ে গেছে, হ্যাঁ। আর এটা দেখাচ্ছে আমার কি হয়েছে, ওভারফ্লো হিডেন হয়ে গেছে, আর এটা ওভারফ্লো স্ক্রল, এই হলো বিষয়। এটা কাজ করতে পারি যদি বুঝতে সুবিধা হবে আরো। আমি দেখেন প্রত্যেকটার আগে একটা H1 নিই, H1 নিলাম, বা H2 নিতে পারি আমরা, H1 খুব বেশি বড় হয়ে যাবে, H2 এখানে লিখে দিলাম। ওভারফ্লো, ওভারফ্লো এটা প্রথমে হচ্ছে ভিজিবল, ভিজিবল, এক্সাম্পল বিলো লিখে দিলাম, হ্যাঁ। তারপরটা আমি দিলাম এখানে গিয়ে ওভারফ্লো হিডেন, হিডেন এক্সাম্পল বিলো। তারপরে গিয়ে দিলাম হচ্ছে ওভারফ্লো স্কোর এক্সাম্পল বিলো। আচ্ছা এবার আমরা রিলোড করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওভারফ্লো ভিজিবল এর এক্সাম্পল নিচে, ওভারফ্লো হিডেন নিচের এক্সাম্পল, হ্যাঁ, আর ওভারফ্লো স্কোর এর উদাহরণ, এই বিষয়। তো এখন চলো আমরা বাকি আরেকটা বিষয় দেখি, সেটা ওভারফ্লো অটো, হ্যাঁ। তো ওভারফ্লো অটো অনেকটা হচ্ছে ওভারফ্লো এর মতোই, ওভারফ্লো অটোটা হচ্ছে ওভারফ্লো এই স্কলের মতো আর কি। অর্থাৎ যখন স্কল দরকার তখন তোমার স্কল আসবে, আর যখন স্কল দরকার নাই তো অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ। মনে করো পেজটা মানে ইয়ে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তখন স্কল চলে আসবে। আর যখন বড় হবে না, দরকার নেই, তখন দেখাচ্ছে যে অটোমেটিক্যালি স্কল ভ্যানিশ হয়ে যাবে। এটাকে বলা হয় ওভারফ্লো অটো বলা হয়। যদি আমরা এটা ব্যবহার দেখতে চাই, এটি দেখতে পাবো চাইলে ওভারফ্লো অটো। মনে করো যে এই স্কল আসতেছে, ঠিক আছে, আমি আরেকটা নিয়ে নিই, তাহলে দেখি বুঝাতে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে কপি করি, নাম দিই ওভারফ্লো অটো, ওভারফ্লো অটো, আর এখানে 4 দিই, D4। আচ্ছা এখানে গিয়ে এটা কপি করি,
গিফট ফরওয়ার্ডিং। আচ্ছা, এখন দেখো এখানে ওভারফ্লো কি অটো দিব, অটো ব্যবহার করবো, অটো। তাহলে এখানে অটো মানে কি, অটো মানে অটোমেটিক্যালি এই যে নিচে আসছে ওভারফ্লো অটো এক্সাম্পল, অটোমেটিক্যালি চলে আসছে এখানে। হ্যাঁ, বারটা কেন আসছে, এটা হচ্ছে যে এই ছোট বক্সটা ছোট, এই জন্য অটোমেটিক্যালি এটা চলে আসছে। যদি বক্সটা বড় করে দেখো, ধরো এখানে 200 পিক্সেল না দেবে, এখানে দিলাম হাইটটা 500 পিক্সেল দিলাম এখানে, তাহলে কি হয় দেখো, এটা হাইটটা 500 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখো এখানে কি আর ইয়ে আছে, স্ক্রল বারের দিকে আছে, আর নেই। 500 না, যদি এখানে 300 পিক্সেল দিই, সরি এই যে হাইট 300 দিলাম, 300। আচ্ছা, এর 50 ছিল না, 100 দিতে হবে, ভালো বোঝা যাবে। মনে নেই অ্যাকচুয়ালি, আমার কাছে 200 দেওয়া আছে, 100 দিলে মনে হয় ভালো দেখাবে। আচ্ছা, এখন দেখো 100 দেওয়ার পরে স্ক্রল বার চলে আসছে কিন্তু অটোমেটিক্যালি এটাতে। কেন আসছে এটা 100 দেওয়ার পরে স্ক্রল বার, কারণটা হচ্ছে এই কন্টেন্টটা 100 মধ্যে ধরে নাই, ঠিক আছে। আমরা 150 দিয়ে দেখি, যখন এটা কি হবে ওই সমান হয়ে যাবে, যখন ওটা ওটার সমান হয়ে যাবে তখনই আর স্ক্রল বার থাকবে না। এই যে দেখো ওভারফ্লো অটো দিচ্ছে, অটো মানে কি, যখনই এর সাইজটা এই কন্টেন্টের সমান হয়ে যাবে অটোমেটিক্যালি স্ক্রল বার থাকবে না, অটোমেটিক্যালি কি হবে তখন, অটোমেটিক স্ক্রল বার হারিয়ে যাবে, এই জন্য এখানে অটো দেওয়া আছে, ঠিক আছে। আর যখন এটা ছোটো হয় তখন এই স্ক্রল বার চলে আসবে। আমরা 150 দিলাম, কত দিলাম 150। এখন দেখি আমরা স্ক্রল বার ভ্যালিশ হয় কিনা, এই দেখো আর পুরো কন্টেন্ট অ্যাড হয়ে গেছে, মানে যত যত দরকার তত পেয়ে গেছে এটা এই বক্সটা। এই জন্য দেখো স্ক্রল বার আছে কি নেই। যখন আমি কি করবো এখানে, ধর এখানে দিলাম 120 দিলাম, হাইট করে 120। এখন দেখি এই দেখো অল্প একটু ছোট হয়েছে, এই দেখো অটোমেটিক স্ক্রল বার চলে আসছে। তো যখনই ছোট হবে তখন অটোমেটিক্যালি স্ক্রল বার চলে আসবে, আর যখন দেখাচ্ছে যে একটু বড় হবে তখন কি হবে, তখন স্ক্রল বার দেখা যাবে না। এই হলো বিষয়, স্ক্রল বার অটোর কাজ। চারটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই। এটা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, এক্স মানে হচ্ছে যে তোমরা যারা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট তারা বুঝতে পারবা যে এক্স মানে এক্স অক্ষ, এক্স অক্ষ মানে এটা হলো এক্স অক্ষ বোঝায়, ডান থেকে বাম দিকে বোঝায় এক্স অক্ষ, আর উপর থেকে নিচ দিক বোঝায়, উপর থেকে নিচ দিক বোঝায় এটা মানে একটা ওয়াই অক্ষ। উপর থেকে নিচ দিক বোঝায় হচ্ছে ওয়াই অক্ষ, আর ডান থেকে বাম দিকে হচ্ছে এক্স অক্ষ। হ্যাঁ, এর বিষয়। তো তুমি মনে করো কোনো কারণে কি করলাম, এখানে ওভারফ্লো এক্স হিডেন করলাম। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে ডান দিকে কোনো কারণে ফ্লো হয়ে গেছে, তখন ডান দিকের কন্টেন্টগুলো কি অটোমেটিক্যালি হাইড হয়ে যায়, মানে হাইডগুলো হাইড হবে। আর যদি তুমি কী করো এই স্ক্রল করো, তাহলে ওভারফ্লো ওয়াই স্ক্রল মানে কি, ভার্টিক্যাল একটা স্ক্রল বার চলে আসবে অটোমেটিক্যালি, উলম্বভাবে এরকমভাবে উলম্বভাবে স্ক্রল বার চলে আসবে। এলো বিষয়। তুমি এদিকে স্ক্রল দিতে পারবা, মানে যদি এই স্ক্রলের দিকে দিতে পারবা, এক্স অক্ষ করতে পারবা, ওয়াই অক্ষ করতে পারবা। এলো বিষয়। আচ্ছা, আমার ইয়ে দেখলাম, মানে ইয়ে প্রপার্টি দেখলাম, অর্থাৎ ওভারফ্লো প্রপার্টি দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে ফ্লট প্রপার্টি এবং ক্লিয়ার প্রপার্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, দুটো মনে করো ভাই বোনের মতো, ফ্লট এবং ক্লিয়ার, ঠিক আছে। দুজনের মধ্যে মিল আছে। এটা মনে করো ফ্লট হচ্ছে ভাই আর ক্লিয়ার হচ্ছে বোন, আর সবসময় ফ্লট ব্যবহার করলে সেখানে ক্লিয়ার ব্যবহার করতে হয়, যেখানে ফ্লটের ব্যবহার নাই তো সেখানে ক্লিয়ার ব্যবহার করতে হবে না। চলো আমরা দেখি ফ্লট এবং ক্লিয়ারের ব্যবহারটা কি। খুবই ইন্টারেস্টিং ব্যবহার, প্রচুর এটা ব্যবহার করা হয় রিয়েল প্রজেক্টে। চলো একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। হ্যাঁ, তো আমি এই ফ্লট এবং ক্লিয়ার শুরু করার পূর্বে তোমরা এই যে টাইম শেষ হয়ে গেছে, আরেকবার অ্যাড হও, জয়েন করো। রিজয়েন এগেন। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে
সিএসএস ফ্লট অ্যান্ড ক্লিয়ার প্রপার্টি। দেখো, ফ্লট প্রপার্টি সাধারণত এলিমেন্টটা কোন দিকে থাকবে নির্ধারণ করে। ফ্লট মানে ভেসে থাকা। হ্যাঁ, তো ফ্লট প্রপার্টি কয় ধরনের? 4 ধরনের। লেফট, ফ্লট লেফট মানে যদি আমরা কোনো এলিমেন্টকে, কোনো ছবি, কোনো লেখাকে ডান দিকে রাখতে চাই, ঠিক আছে, তাহলে ফ্লট লেফট ব্যবহার করা হয়। বাম দিকে হলে ফ্লট লেফট, ডান দিকে হলে ফ্লট রাইট। আর আমি যদি ফ্লট না চাই, ডানে বামে কোথাও আমি ফ্লট করব না, সেখানে ফ্লট নান ব্যবহার করব। আর ইনহেরিয়েট ব্যবহার করব তখনই যখন কোনো প্যারেন্টস এলিমেন্ট আছে। ধরো প্যারেন্টস এলিমেন্টে ফ্লট লেফট করা আছে, তাহলে চাইল্ডে গিয়ে ইনহেরিট করলে অটোমেটিক্যালি প্যারেন্টসের ফ্লট লেফট পেয়ে যাবে। অর্থাৎ যদি প্যারেন্টসের কোনো আমি ব্যবহার করতে চাই প্রপার্টি, চাইল্ডে তখন ইনহেরিট লিখতে হবে। এই হলো বিষয়। চলো আমরা ডিরেক্টলি দেখি। প্রথমে দেখি ফ্লট রাইট। ফ্লট রাইটে কীভাবে কাজ করে। একটা ইমেজ মনে করো, তো একটা লেখা, হ্যাঁ, আমরা এই ইমেজটাই নিই, ধরে এটা কেটে নিই, আর ছবি তো নেওয়া হয় নাই, এই ছবিটা নিয়ে নিই, এটা সেভ করে নিই আর কি, ঠিক আছে, আমাদের প্রজেক্টের মধ্যে। আইএমজি লিখি, IMG1 লিখলাম, মানে একটা ইমেজ। প্রজেক্ট কোথায় আছে? এইখানে আছে, ব্যাস 8 CSS, এখানে CSS প্রপার্টি প্র্যাকটিস করলাম, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই। দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা তোমাদের থেকে যাক, ঠিক আছে, নিচে কন্টেন্ট এটা যেভাবে আসছে সেভাবে থেকে যাক, আমি নিচে নিই। এখানে ব্যবহার দেখি, এখানে কিছু ব্রেক টেক নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক কাজ করি এখানে, হ্যাঁ, ব্রেক নেওয়ার পরে একটা হরিজন্টাল রো নিই। আচ্ছা, এখানে রো নিলাম, হরিজন্টাল রো একটাই থাক, সমস্যা নেই। আচ্ছা, এর নিচে আমরা কি করব? আমরা হচ্ছে যে এর ব্যবহার দেখব। এখানে আসি, ধর এখানে কি করলাম, আমি একটা হচ্ছে যে নিলাম, মানে একটা পি নিলাম। হ্যাঁ, পি শুরু করছি, কিন্তু পি শেষ করেছি। একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ শুরু করলাম, এখানে পি ট্যাগ, পি ট্যাগ শেষ করে দিলাম। হ্যাঁ, এবার কন্টেন্ট নিয়ে আসি আমরা, ধর এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এটা নিলাম মনে করো পি এর মধ্যে এই কন্টেন্টটা। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, এই চলে আসছে, দেখো কন্টেন্ট। হ্যাঁ, আমরা এই পি এর মধ্যে নিলাম, এই কন্টেন্ট শো করতেছে। এখন দেখো একটা ছবি দিয়ে দেবো এখানে, যে পিকচার একটা ব্যবহার করে মনে করো, এখানে গিয়ে ধরো এবার একটা পিকচার নিয়ে নিই, লেখার আগে পিকচারও থাকবে, তাহলে IMGSRC দেখলাম, ALT থাক, সমস্যা নাই। আচ্ছা, ইমেজ লিখে দিলাম। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? আমরা যে ইমেজটা স্ক্রিনশট নিলাম সেই ইমেজটা দিতে হবে। তাহলে কোথায় আছে ইমেজটা আমাদের? এই যে এখানে আমরা এই ইমেজটা স্ক্রিনশট নিয়েছি, এই ইমেজটা নিয়েছি। তাহলে ইমেজের নাম নিলাম Image1, এখানে দিয়ে দিলাম Image1। হ্যাঁ, একটা উইড হাইট দিয়ে দিই এটার ইমেজের, ঠিক আছে, নির্দিষ্ট।
আচ্ছা 170 170। আচ্ছা আর এখানে নিতে সিএসএস নিতে পারি কিন্তু, হ্যাঁ। তো এখানে যেটা কমেন্টস করে লিখতে পারো, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে সুন্দর লাগবে। হুম, এখানে লিখে দিল যে ফ্লট প্রপার্টি ইউজেস, ফ্লট প্রপার্টি ইউজেস। সবসময় ব্যবহার করাটা ভালো আর কি, কমেন্টস ব্যবহার করা ভালো, তাহলে ভালো বোঝা যায়। হুম, এখানে স্টার্ট দেখুন শেষ করতে হবে। আচ্ছা এখানে নিচে গিয়ে কি করব, তাহলে ইমেজ দিলাম, আইএমজি ব্র্যাকেট দিলাম। স্যার কাজ করতে পারো, আমরা ইমেজের মধ্যেই নিয়ে নিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে নিয়ে নিই উইথ ইনলাইন করে দিলাম, কত পিক্সেল, 270 পিক্সেল, হ্যাঁ 170 পিক্সেল, 170 হাইট 170, তাহলে অত বড়ই হবে ইমেজটা, হ্যাঁ হাইট 170 পিক্সেল এলিভেশন। আচ্ছা এখন দেখে আসি কেমন লাগছে এটা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এই যে ইমেজ চলে আসছে, হ্যাঁ এই যে আমাদের ইমেজ এখন চলে আসছে, এখানে কিন্তু লেখা আসছে, বুঝতে পারলে কি। তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে দেখো, আমরা কি ফ্লট লেফট করব, মানে ফ্লট রাইট করব। ইমেজটা কোন দিকে আছে, এই ইমেজটা ভেসে আছে কোন দিকে, লেখার বাম দিকে আছে, হ্যাঁ এটা আমরা ডান দিকে দিয়ে দিব, এলিভেশন। ডান দিকে দিব, তারপর কি করতে হবে, জাস্ট এই ইমেজটাকে আমি এখানে আইএমজি নিলাম, আইএমজি নিয়ে আমি এখানে বলে দিলাম ফ্লট রাইট, ঠিক আছে। মানে কোন দিকে ভাষাবো এটা আমি, আচ্ছা বাম দিকে আমি ডান দিকে ভাসিয়ে রাখবো ইমেজটা, তাহলে রিলোড করলাম, দেখো ডান দিকে চলে আসছে, এই যে বাম দিকে কন্টেন্ট, এই যে দেখো ডান দিকে সুন্দর ছবি চলে আসছে। জাস্ট আমি কি করেছি, ইমেজ ট্যাগটা নিয়েছি এখান থেকে, এই যে এখানে ইমেজ ট্যাগটা নিয়েছি, নিয়ে যে ইমেজ এখানে দিয়েছিলাম পি এর মধ্যে, হ্যাঁ সে কোথায় দিলাম এটা, আমি ফ্লট রাইট করলাম, তাহলে বাম দিক থেকে ডান দিকে চলে আসলো, এটা হচ্ছে ফ্লট রাইটের কাজ, হ্যাঁ আমরা এখানে সিএসএস ব্যবহার করেছি, ফ্লট রাইট। আচ্ছা এরপর মনে করো যে ফ্লট লেফটের ব্যবহার, তো ফ্লট লেফট করলে দেখাচ্ছে কি হবে, এখন মনে করো একই জিনিস আছে এখানে, হ্যাঁ কোনো পার্থক্য না, একই জিনিস আছে। এইটা একই জিনিস আছে মনে করো, হ্যাঁ এটা আরেকটা নিয়ে নিই, আচ্ছা এখানে একটা ক্লাস নিয়ে নিই পি এর মধ্যে, দেখো আমি লিখলাম প্যারা 1, প্যারাগ্রাফ 1 দিলাম, ঠিক আছে, এই নাম করে দিই, ও প্যারাগ্রাফ 1, আর এখানে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিই, এটাই কপি করে দিই, হ্যাঁ আচ্ছা প্যারাগ্রাফ 2 করলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে পিনে কিছু করি নাই আমরা, এখন এই ইমেজ যেটা আছে
আইএমজি এখানে ইমেজের মধ্যে একটা ক্লাস নিতে হবে, এটা আলাদা করবে এটা। হ্যাঁ, এছাড়া আমরা একটার মধ্যে করে দেখাতে পারি, দুটো না করে আমরা একটা করে দেখাই, বেশি ঝামেলা করতে হলে তোর বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এর ক্লাস টাস না নিই, এটা বাদ। আচ্ছা, এখন থেকে আমরা কি দেখলাম, ডান দিকে চলে গেছি ফ্লট রাইট করার কারণে। এটাকে ফ্লট লেফট করি তাহলে কি হবে দেখো, ফ্লট লেফট করলাম, তাহলে দেখো কি হয়েছে, সুন্দরভাবে লেখার মধ্যে চলে এসেছে। এটা ওদের লেখাগুলো ঠিক আছে, তাহলে একটু কাজ করতে হবে, মার্জিন রাইট দিতে হবে, মার্জিন বা প্যাডিং ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার মার্জিন রাইট বা প্যাডিং রাইট ব্যবহার করতে পারি। তোমার মার্জিনে জানো, মার্জিন রাইট মানে ছবির ডান দিকে মার্জিন রাইট নেব, 15-20 পিক্সেল নিলাম। ঠিক আছে, তাহলে এই যে কন্টেন্টটা ঠিক আছে, দেখো এখন ঠিক আছে, তাহলে সরে গেল, কত সুন্দর লাগছে দেখতে, বুঝলা কি? বাট আমি যদি এখানে ব্যবহার না করি, যে ফ্লট এগুলো ব্যবহার না করি, তাহলে ইমেজটা কেমন দেখাচ্ছে দেখো, দেখতে সুন্দর লাগছে কি? সুন্দর লাগছে না, দেখো এই যে দেখো কেমন দেখাচ্ছে, উপরে ছবিটা উপরে উঠে আছে আর নিচে লেখা আছে, দেখতে ভালো লাগছে, লাগছে না? বাট আমি যদি এখানে কি করি, এখানে যদি এটা ব্যবহার করি, কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল ফ্লট ফ্লট লেফট দিলাম, হ্যাঁ, আর মার্জিন রাইট দিলাম, ডান দিকে একটু ফাঁকা থাকি, এটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে নিচে দেখতে পাচ্ছ, ফ্লট লেফট ব্যবহার করার কারণে কত সুন্দর লাগছে দেখতে ইমেজটা, তাই না? এখানে লেখা আছে, এখানে বাম দিকে ইমেজ সমান হয়ে চলে এসেছে, এই হলো বিষয়। ডান দিকে চাইলে ফ্লট রাইট ব্যবহার করতে হবে, বাম দিকে হলে ফ্লট লেফট। তো এটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ কাজ, প্রচুর ব্যবহার করা হয় এই কাজগুলো রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আমরা যাই নো ফ্লট। হ্যাঁ, যদি আমরা ফ্লট নান ব্যবহার করি তাহলে কি হবে না, এখানে আমি ফ্লট নান ব্যবহার করি, এখানে ফ্লট নান, নান ব্যবহার করলে কোনো ফ্লট হবে না, অর্থাৎ ডানে বামে কোথাও কোনো কারণ দেওয়া আছে তোমার ফ্লট লেফট রাইট, আর সময় তোমার ফ্লট নান করা লিখতে পারে, এল বিষয়, এই যে ফ্লট নান। আচ্ছা, ফ্লট নেক্সট টু ইচ আদার, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মনে করো যে আমার কোনো এলিমেন্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ? তো এইটা প্রচুর ব্যবহার করা হয়। মনে করো আমি 3টে বক্স দেবো, এখানে 3টে বক্স তৈরি করব। হুম, তো এটা আমরা এখানেই করি, তো এটা গেল ফ্লট 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 লেফট হ্যান্ড হয়ে গেল, এখানে লিখে দিতে পারি শিরোনামটা এইভাবে, এটা পি এর উপর দিতে পারি, ফ্লট লেফট এক্সাম্পল বিলো, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে, ফ্লট লেফট এক্সাম্পল বিলো। হ্যাঁ, তোমরা বুঝতে পারলে এখানে যে এই চলে ফ্লট লেফট, কিন্তু ফ্লট লেফটের উদাহরণ এটা। তারপর আমরা আরেকটা নিয়ে নিই, এখানে কি করবো আমরা, দিয়ে দিলাম এটা, এটা কিসের ব্যবহার দেখো, আমরা দেখাবো হচ্ছে যে ইচ আদার, হ্যাঁ, ফ্লট ফ্লট নেক্সট ইচ আদার, এটার ব্যবহার। ফ্লট নেক্সট ইচ আদার, ঠিক আছে, এটা আমরা দেখি। লেখার কি করবো, আমরা আগের মতোই, আগের মতো একটু আলাদা নিতে হবে। এখানে এখানে যে কাজটা করবো, আমরা জাস্ট ডিপ নেবো একটা, হ্যাঁ, ধরো এখানে ডিপ 1 ডিপ 2 ডিপ 3 নিলাম, হ্যাঁ, 3টে ডিপ নিলাম আমরা এখানে গিয়ে, ডিপ ক্লাস, ডিপ শুরু করলাম, ডিপ শেষ করলাম। আচ্ছা, এর মধ্যে কিছু লিখে দিব আমরা, এর নামটা ডিপ 1 দিলাম, এর নাম ডিপ 1, এর কন্টেন্ট দিয়ে দিই, আচ্ছা ডিপ 1 লিখে দিলাম,
আচ্ছা, এটা এখন ইয়ে করি, কপি করি, ডিপ টু ডিপ থ্রি, ডিপ টু ডিপ থ্রি, এখানে ডিপ টু দিলাম, ক্লাসের নামে ডিপ থ্রি দিলাম। হ্যাঁ, আচ্ছা, কি দিচ্ছি এখন দেখো, আমরা এই ডিভিশনগুলো একটু সেসেস করতে হবে। সেসেস করে আসি আমরা, তাহলে ভালো বুঝতে হবে। এগুলো আজে বাজে দিতে হবে না, দরকার নেই এগুলো। আচ্ছা দেখো, আমরা এখানে যে কাজটা করব, যে ডিপ ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ডিপ টু ব্যাকগ্রাউন্ড কালার, আর ডিপ থ্রি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এখানে ব্যবহার করি। আমরা এখানে গেলাম, গিয়ে ডিপ ওয়ান, ক্লাসের নাম ডিপ ওয়ান, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব এখানে, এখানে দিব হচ্ছে মনে করো রেড দিলাম মনে করো। এরপরে ডিপ টু ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন বা ইয়েলো দিলাম। তারপর হচ্ছে যে গ্রিন দিলাম। ডিপ থ্রি হচ্ছে গ্রিন দিলাম, গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, তিনটে দিলাম, একটা রেড দিলাম, একটা ইয়েলো দিলাম, একটা গ্রিন দিলাম মনে করো এলিভেশন শেষের। আচ্ছা, আমরা এটা তোদের পরে বোঝাচ্ছি এটা কেন আমি ব্যবহার করবো, কারণ তাদের তো বুঝতে পারবো না কেন কোনটা ব্যবহার করছি। আচ্ছা, এবার আমি এখানে রিলোড করি, এখানে গিয়ে তো দেখতে পাচ্ছি এখানে তিনটা। আচ্ছা, এক দুই, এটা কি আসছে, ডিপ থ্রি। ও আচ্ছা আচ্ছা, ডিপ থ্রি নামে কোনো কিছু আছে মনে হয় উপরে, অটোমেটিকলি পেয়ে গেছে। এই তো ডিপ, এই যে ডিপ ওয়ান টু থ্রি এখানে আছে অটোমেটিক্যালি, আগে থেকে আমরা ব্যবহার করেছি এটা। হ্যাঁ, অন্য কোনো নাম ব্যবহার করি আমরা, হতে পারে এখানে ডিপ আমি ভি ভি দিই এখানে, তাহলে এটা পাবে না রে, এটা নাম দিলাম মনে করো। তাহলে এখানে গিয়ে একটা ভি বাড়িয়ে দিই, উপরে এই নাম একবার নিয়েছি, বুঝো নাই, অটোমেটিক ওটা পেয়ে গেছে। আচ্ছা, এখন রিলোড করলে পাবেন ওটা। এই যে তো দেখতে পাচ্ছি এখানে গিয়ে ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি পেয়ে গেছে। হ্যাঁ, তো এখানে যেটা হবে, আমি যদি এটাকে সাজাতে চাই, যে এইভাবে উপরে নিচে থেকে ডিপ ওয়ান উপরে, তার নিচে ডিপ ডিপ থ্রি, এভাবে আমি কি করবো, এটাকে পাশাপাশি সাজাবো। তাহলে কি করব, এই সবগুলো ডিপের আন্ডারে আছে, যে ডিপ ডিপ ডিপ, তাই না? এই ডিপ আমি ট্যাগটা নিব, কোথায় নিব, ধরো এখানে নিই, সর উপরেই নিই, এখানে ডিপ নিলাম, ডিআইভি, ডিপ টেক নিয়ে বললাম এখানে ফ্লট লেফট, এফ এল ফ্লট লেফট, এল ই এফ টি লেফট। ঠিক আছে, তো ফ্রন্ট লেফট করলে কি হবে, সর্বপ্রথম এইটা বাম দিকে আসবে, তারপরে এটা ডান দিকে, এটা চলে যাবে, সজ্জিত হবে, তারপরে এটা সজ্জিত হবে। আমি রিলোড করে এখন দেখো, এই দেখো চলে এসে দেখো তো, ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি, দেখলা কি অটোমেটিক চলে আসছে না? একটু প্রশস্ত বাড়িয়ে দিই, এটা প্যাডিং 15 পিক্সেল। হ্যাঁ, একটু প্যাডিং দিলে কি হবে, একটু বড় হবে, এটা প্যাডিং 15 পিক্সেল, বা উইড হাইটে বাড়াতে পারি চাইলে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে একটু বড় বড় দেখাবে, কিংবা দেখতে ভালো লাগবে। দেখো, তাহলে এখানে দেখো ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি আগে কেমন ছিল, আমি এখানে ফ্লট ব্যবহার করার পূর্বে, আমি আরেকবার দেখাই তোমাদের, এখানে ফ্লট ব্যবহার করার পূর্বে এটা ছিল কেমন, এই যে এরকম ছিল। ঠিক আছে, মানে আমি সাজাতে চাই, পাশাপাশি সাজাবো, আমি এটা পাশাপাশি সাজিয়ে দিব। তাহলে কি করবো আমরা এখানে, আমার ডিপ ট্যাগকে কি করলাম, এখানে ডিপ ট্যাগকে জাস্ট আমরা ফ্লট লেফট ব্যবহার করলাম, আর প্যাডিং তো বড় করার জন্য দিলাম। ফ্লট লেফট ব্যবহার করলে কি হচ্ছে, এখানে অটোমেটিক্যালি দেখো পাশাপাশি সুন্দর সজ্জিত হয়ে যাচ্ছে, ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি, তাই না? যদি কোনো সাজাতে চাই সুন্দরভাবে, তাদের ব্যবহার করতে হবে। আমি সব বুঝতে পারলাম যে কেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা বিষয় আস্তে আস্তে আলোচনা করে শেষ করছি, হচ্ছে ক্লিয়ারের ব্যবহার। ঠিক আছে, তুমি ক্লিয়ার কোথায় ব্যবহার করবা, তো যেখানে তোমার দেখাচ্ছে ফ্লট তুমি ব্যবহার করবা, তো অটোমেটিকলি ফ্লট ব্যবহার করলে কি হচ্ছে,
ফ্লট ব্যবহার করলে যে ডানে বামে সজ্জিত হয়ে যাচ্ছে। তুমি মনে করো যে একটাকে ফ্লট করলা, তোমার ডান দিকে চলে আসতেছে, তুমি ডান দিকে বাম দিকে নিবা না এগুলোকে, তখন তোমার ক্লিয়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে তুমি একজনকে ফ্লট লেফট করতেছো, আরেকজন চলে আসতেছে, তাহলে সমস্যা না। তাহলে সেক্ষেত্রে তুমি ক্লিয়ার প্রপার্টি ব্যবহার করতে পারো। ক্লিয়ার প্রপার্টি কয় ধরনের আছে? ক্লিয়ার নান আছে। ক্লিয়ার নান ব্যবহার করলে কি হবে? ওই ফ্লট হয়ে যাবে অটোমেটিক্যালি, ডানে বামে লেখা বা ছবি চলে আসবে। আর ফ্লট লেফট ব্যবহার, ক্লিয়ার লেফট ব্যবহার করলে বাম দিকে কোনো এলিমেন্ট ফ্লট হবে না। ক্লিয়ার রাইট ব্যবহার করলে ডান দিকে কোনো এলিমেন্ট ফ্লট হবে না। ক্লিয়ার বোথ ব্যবহার করলে ডানে বামে কোনোটাই কি হবে না, ফ্লট হবে না। আর ইনহেরিট ব্যবহার করলে দেখাচ্ছে যে প্যারেন্টস যেটা ভেবে সেই অনুযায়ী নেবে এটা। চলো আমরা উদাহরণটা দেখে আসি। ঠিক আছে, তো ডিপ ওয়ান ডিপ টু, আচ্ছা ডিপ থ্রি ডিপ ফোর, আচ্ছা এখানে মনে করো যে আমি ডিপ ওয়ান একটা ডিপ নিলাম, ডিপ টু একটা ডিপ নিলাম, ডিপ থ্রি একটা ডিপ নিলাম, ডিপ ফোর একটা ডিপ নিলাম। আচ্ছা চারটে ডিপ নিই আমরা। আমি এখানে গিয়ে লিখে দিই, হ্যাঁ তাহলে তোমাদের খুব সুবিধা হবে। নিচে আসি, যে ক্লিয়ার বোথ, ক্লিয়ার এক্সাম্পল, ক্লিয়ার এক্সাম্পল বিলো, ক্লিয়ার প্রপার্টি লিখতে পারি, প্রপার্টি এক্সাম্পল বিলো। আচ্ছা সরি, এখন যে কাজটা করবে নিচে গিয়ে, আচ্ছা আমি এইগুলো লেখাগুলো নিয়ে আসি, তাহলে লিখতে হবে না, সময় কম লাগবে, তবে অনেক সময় চলে গেছে, তোমাদের বিরক্ত লাগবে না হলে। আচ্ছা একটা উইদাউট ক্লিয়ার, এটা আগে নিই। আচ্ছা এখানে তেমন কিছু করে বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো একটা শিরোনাম দিয়েছে উইদাউট ক্লিয়ার, মানে ক্লিয়ার না করে, ডিপ ওয়ান ডিপ টু। ঠিক আছে, এটা একটা শিরোনাম দেওয়া আছে, এটা হচ্ছে তার কন্টেন্ট দেওয়া আছে মনে করো, আমরা দেখে আসি তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা এখন দেখো যে ডিপ ওয়ান এটা, ডিপ টু, ঠিক আছে, উইদাউট ক্লিয়ার, উইদাউট ক্লিয়ার, ক্লিয়ার করা ছাড়া। এখন হচ্ছে যে আমি উইথ ক্লিয়ার নিয়ে নিছি পরেরটা। এখানে কিভাবে কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে উইথ ক্লিয়ার ডিপ থ্রি ডিপ ফোর, হ্যাঁ আমরা এখন সিএসএস করি নাই কিন্তু। আচ্ছা এই যে এটা চলে আসছে, তাহলে কাজ করতে হবে এখানে, ডিপ থ্রি ফোর এগুলো সেলস করে দিতে হবে। আচ্ছা ডাবল ডি ব্যবহার করে এগুলোতে, হ্যাঁ তাহলে অটোমেটিক সিএসএস পাবে না, এই নামগুলো আমরা দিয়েছি এর আগেরবার, হ্যাঁ এই জন্য পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ডাবল ডি ব্যবহার করলাম, হ্যাঁ আর ওখানে ডাবল ভি ব্যবহার করছি, তাহলে এগুলো পাবে না আর কি, এগুলো এরকম পাবে না। আচ্ছা এখন দেখো এখানে গিয়ে ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি, ডিপ ফোর, আমরা এখন তো সিএসএস করে করবো। তাহলে এখানে গিয়ে আমরা লিখেছি ফ্লট প্রপার্টি, আচ্ছা ফ্লট প্রপার্টি ইউজেস, নিচে লিখে ক্লিয়ার প্রপার্টি ইউজেস। তো সিএসএস গুলো পাঠিয়ে দেবে ফাইলটা, তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। এখানে ক্লিয়ার প্রপার্টি ইউজেস। আচ্ছা এখন দেখো আমরা এখানে সিএসএস লিখবো, হ্যাঁ এই সিএসএস গুলো লিখে ফেলবো। আচ্ছা প্রথম ডিপ ওয়ান, ডিপ ওয়ানে ফ্লট লেফট দিলাম, প্যাডিং দিলাম, হ্যাঁ একটা ইয়ে দিয়ে দিই,
প্রথম ডিপ ওয়ান যেটা আমরা নিয়েছি এটা দেখতে পাচ্ছ, এই যে এখানে এই ডিপ ওয়ান, এটা কপি করলাম, দিয়ে দিলাম এখানে। এটা দিলাম, এখানে দিলাম মনে করছে বর্ডার 1px সলিড, হ্যাঁ একটা কালার দিয়ে দিলাম রেড মনে করো। আচ্ছা, প্যাডিং 10px, আর ফ্লট লেফট, ফ্লট লেফট। আচ্ছা, প্রথম যে ডিপ ওয়ান গেল, আর ডিপ টু যেটা আছে এটা কপি করি, ডিপ টু লিখলাম এটা। আচ্ছা, এখানে কি আমার ফ্লট লেফট লাগবে না, খালি বর্ডার দিলাম, হচ্ছে প্যাডিং দিলাম, ঠিক আছে। বর্ডার আর প্যাডিং থাকলো, একটু বাড়িয়ে দিই, এটা 3px দিই। আচ্ছা, এবার চলো দেখে আসি আমরা কেমন হলো এটা। এখন দেখো, এই যে ডিপ ওয়ান উপরে আছে আর ডিপ টু নিচে আছে, ঠিক আছে, এভাবে দেওয়া আছে অটোমেটিক্যালি, এই সিস্টেম আসছে। আমরা এটাকে ফ্লট লেফট ব্যবহার করেছি, কোনটা, এই ডিপ ওয়ানকে, এই যে ফ্লট লেফট ব্যবহার করেছি উইদাউট ক্লিয়ার, ক্লিয়ার ছাড়া, হ্যাঁ। এবার পরেরটা আমরা ডিপ থ্রি এবং ডিপ ফোরে যাই, মানে একটু তোমার জটিল হয়েছে তোমাদের জন্য। ডিপ থ্রি ডট রিয়েল প্রজেক্ট তোমাদের যখন ব্যবহার করবো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এখানে আমি একইভাবে কি করলাম, এই ফ্লট লেফট এগুলো ব্যবহার করে দিলাম, এটা একটা কালার ব্যবহার করে দিই এখানে। দেখো এখানে যে ফ্লট লেফট দিলাম, হ্যাঁ, তারপরে প্যাডিং দিয়ে দিলাম, একটা বর্ডার দিলাম। আর ডিপ ফোর যেটা, ডিপ ফ্লোরে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে ক্লিয়ার ব্যবহার করে দেবো, ঠিক আছে, ক্লিয়ার লেফট। তাহলে পার্থক্যটা বুঝতে পারবা, দুটোর মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, আমি সেভ করে দিলাম। এখন দেখো রিলোড করে এখানে গিয়ে, এখানে দেখো এখন প্রথম যে আছে, আচ্ছা ফ্লট লেফট, ছোট করতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এইটা কি হয়েছে, বাম দিকে কিন্তু চলে আসছে, দেখো, হ্যাঁ। ছোট আঁকলে বুঝতে পারবো না, যেহেতু এটা ইয়ে হয়েছে বড় গুলেছে। ডিপ ওয়ান দেখো ঠিক গেছে, একটা ঠিক গেছে, এটা বুঝিয়ে দিই। এখানে একটা বর্ডার দিয়েছি, প্যাডিং দিয়েছি, ফ্লট লেফট করে আছে, অর্থাৎ অটোমেটিক্যালি দুটো ডিপ, এই ডিপ ওয়ান এবং ডিপ টু, হ্যাঁ। অর্থাৎ আমাদের এখানে এই ডিপ ওয়ান, এই যে ডিপ ওয়ান, এই ডিপ ওয়ান এবং ডিপ টু পাশাপাশি চলে আসছে, কেন আসছে, এই ফ্লট লেফটের কারণে। যেমন করছি ফ্লট লেফট করে দিচ্ছি কোনটাকে, ডিপ ওয়ানকে, তাহলে ডিপ ওয়ান এবং ডিপ টু যেটা আছে আমাদের এখানে, ডিপ ওয়ান এবং ডিপ টু, এখানে কি হয়েছে, যে পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে। এবং একই জিনিস মনে করো এখানে, এই জিনিসটা এখানে কি হয়েছে, এখানে গিয়ে আমি একই কালারটা ভালো বুঝতে পারবো, কালারটা আমি একই বানিয়ে দিই এখানে, এখানে কালার রেড দিয়ে দিলাম আমি, রেড কালার। নিচে এসে দেখাচ্ছে 3 এবং 4 একই জিনিস কিন্তু, হ্যাঁ। বাট এখানে কি উপরে আসছে এবং বাম থেকে সরিয়ে দিয়েছে, দেখো বাম থেকে, অর্থাৎ এটা কোথায় ছিল আগে, এটা বাম দিকে ছিল এখানে, আমি কিন্তু এখানে কি দিয়েছি, ক্লিয়ার লেফট, এই যে এখানে ব্যবহার করছি ক্লিয়ার লেফট, মানে কি হয়েছে, বাম দিকে আর রাখে না, এটা এই বাম দিক থেকে ক্লিয়ার করে দিচ্ছে, বাম দিক থেকে ক্লিয়ার করে উপরে পাঠিয়ে দিচ্ছে, এটা যে তবে এখানে ক্লিয়ার লেফট ব্যবহার করছি, ঠিক আছে। যদি উভয় দিকেই থাকে এটা, তাহলে তুমি ক্লিয়ার ব্যবহার করলে কি হবে, উভয় দিক থেকে চলে যাবে আর কি, এই হলো বিষয়। যে কোনো জিনিস কিন্তু উভয় দিকে এভাবে আসে, আর তুমি মনে করো যে ক্লিয়ার ব্যবহার করে দিলাম,
তাহলে কি হবে, অটোমেটিক ক্লিয়ার বোথ ব্যবহার করলে অটোমেটিক দুই দিক থেকে চলে যাবে। এই হলো বিষয়। তো এটা হচ্ছে ক্লিয়ারের ব্যবহার। হ্যাঁ, ক্লিয়ারের এখানে আরো ব্যবহার আছে, কিছু ব্যবহার দেখাচ্ছে যে এই ইমেজের ক্ষেত্রে হতে পারে এটা। হ্যাঁ, তো এরকম অনেক উদাহরণ আছে আর কি। হ্যাঁ, যেখানে আমরা ব্যবহার করতে পারি এগুলো। এই যে সাইড ইমেজগুলো হচ্ছে যে আমরা পাশাপাশি ইমেজ নিতে পারি, পাশাপাশি বক্স নিতে পারি, তাহলে ফ্লটের ব্যবহারগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ, যেটা তোমাদের আগে দেখাইলাম আমি, আগে অলরেডি দেখিয়েছি ওইটাই আর কি। এটা মানে উদাহরণ এগুলো দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দিয়েছে, তোমরা যেন প্র্যাকটিস করতে পারো বাসায়। ঠিক আছে, এটা উদাহরণগুলো দিয়েছে এবং ইয়ে সহ কোড সহ উদাহরণ দেওয়া আছে। এই যে কোড সহ উদাহরণ তুমি বাসায় যেন প্র্যাকটিস করতে পারো, যেটা তোমাদের আমি করিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এগুলোর ব্যবহার, এটাকে মেনু তৈরি করে দেখানো হয়েছে। হ্যাঁ, যে আমরা এখানে ফ্লট ব্যবহার করতে পারি মেনুর ক্ষেত্রে। এই যে মেনু তৈরি করে এখানে ফ্লট ব্যবহার করা আছে। এই হলো বিষয়। তো আজকে তোমরা বুঝতে পারলাম, আজকে তোমরা বুঝতে পারলে যে কিভাবে মানে খুব গুরুত্বপূর্ণ ওভারফ্লোর ব্যবহার দেখিয়ে দিলাম তোমাদের। ওভারফ্লো কোন ক্ষেত্রে ব্যবহার করবে, ফ্লট কোন ক্ষেত্রে ব্যবহার করবে, আর ক্লিয়ার কোন ক্ষেত্রে ব্যবহার করবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বাসায় একটু প্র্যাকটিস করো আর আমাকে ইমেইলে পাঠিয়ে দিও। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝলে তোমার রিয়েল প্রজেক্টে খুব ভালো ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। আর রিয়েল প্রজেক্ট করতে গিয়ে আরও ক্লিয়ার হবে। যদি এখানে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার না হয়, টেনশন করবো না, একটু বোঝার চেষ্টা করবো। আর রিয়েল প্রজেক্ট যখন করাবো তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনের ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।